দেখো, এই পঠন সেতু বইটা দেখে নাও। এই বইটা তোমাদের দেওয়া হয়েছে যেহেতু বছর 2 ধরে তোমরা বাড়িতে বসে পড়াশুনো করেছো, পুরনো পড়াগুলোকে যাতে তুমি মনের মধ্যে নিয়ে আসতে পারো তার একটা প্রচেষ্টা এই বইয়ের মধ্যে আছে। আর এখানে আমরা আগের আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পড়েছি জ্ঞানচক্ষু, তারপরে পাবলো নেরুদার কবিতা অসুখী একজনও পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ব শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকে এই কবিতা। যে কোনো রচনা পড়ার সময় সেই রচনাটির রচয়িতা সম্পর্কে আমরা কিছু না কিছু একটু জেনে নেব। ঠিক সেরকমভাবেই শঙ্খ ঘোষ সম্পর্কেও চলো আমরা জেনে নিই। 1932 সালে শঙ্খ ঘোষ জন্মেছিলেন এখনকার বাংলাদেশের বরিশালে। একজন প্রধান কবি বলা যেতে পারে আধুনিক বাংলা সাহিত্যের। আধুনিক কাল রবীন্দ্রনাথ থেকে আমরা সাহিত্যকে আধুনিক কাল বলে ধরি, তাই তো? তো প্রধান একজন কবি, প্রাবন্ধিক, অধ্যাপক, যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতেন, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করেছেন। অনেকগুলি কাব্যগ্রন্থ আছে তার, তারপর অনেক প্রবন্ধের বই আছে। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরের দাঁড়ের শব্দ, জলই পাষাণ হয়ে আছে। কি সুন্দর সুন্দর নামে সব কাব্যগ্রন্থ। মুখ ঝেঁকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, ধুম লেগেছে হৃদকমলে। যত বলবো তত মনে পড়বে। প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিতে, গোটা দেশ জোড়া জৌঘর, হাসি খুশি মুখে সর্বনাশ। অনেক অনেক লেখা, ছোটদের জন্য খুব সুন্দর সুন্দর লেখা আছে। ছোট্ট একটা স্কুল, অল্প বয়স, গল্প বয়স, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো, এইসব লেখা। তার ছদ্মনাম ছিল কুন্তক। দেখো তোমার বইয়ের মধ্যেই আছে, তুমি কুন্তক নামটাকে আন্ডারলাইন করে রাখো, তলায় দাগ দিয়ে রাখো, কারণ এই প্রশ্নও আসে যে শঙ্খ ঘোষের ছদ্মনাম। ছদ্মনামে লিখেছেন শব্দ নিয়ে খেলা, কথা নিয়ে খেলা। প্রবন্ধের বইও আছে অনেক অনেক। ঐতিহ্যের বিস্তার, এ আমির আবরণ, ছন্দের বারান্দা, ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার, এখন সব অলিক, এই সমস্ত বই। নানান পুরস্কার পেয়েছেন তিনি, সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কবির সম্মান, সরস্বতী সম্মান, পদ্মভূষণ, এই সমস্ত। 1920 সালে যখন প্রথম কোভিড এসেছে, সেই সময়ে কোভিড হয়েই তিনি মারা গেছিলেন শঙ্খ ঘোষ। তো জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। কবিতাটার মধ্যে এই যে আজকের সমাজ, মানে বর্তমান সমাজ, সেই সময়ের সঙ্গহীন বিপর্যস্ত মানুষের আত্মা, যুগ যন্ত্রণার যে কষ্ট, তার অভিব্যক্তি যেন এই কবিতার মধ্যে দিয়ে চলে এসেছে। যুদ্ধ, দাঙ্গা, মহামারী, দুর্ঘটনা, সন্ত্রাস, হানাহানি, মানুষে পাকে চক্রে মানুষকে যেন একেবারে বিপর্যস্ত কোণঠাসা করে ফেলেছে। সন্তানদের মৃতদেহ নিয়ে মানুষ মানে কি কষ্ট পাচ্ছে, চোখের সামনে দেখছে নিজের সন্তানও মরছে। যুদ্ধ, দাঙ্গা, কোনো কিছুতেই যেন মানুষ অন্য মানুষকে রেয়াত করছে না। ধস, গিরিখাদের মতো বিপজ্জনক ভয়াবহতায় তার জীবনের স্বাভাবিকতা যেন একদম নষ্ট হয়ে গেছে। এইটুকু অংশই তোমার এখানে বলা আছে। আসলে বেশিরভাগ মানুষ খুব সাধারণত তারা সব কিছুর সঙ্গে মিলিয়ে বা মানিয়ে নিয়ে থাকে, তারা ইতিহাসও ভুলে যায়। আজকে কি ঘটছে সেটা নিয়েই তার বেশি থাকা। তাই কবি মুখ বুজে সব মেনে নিয়ে ভাগ্যের হাতে মানে নিজেদের ছেড়ে না দিয়ে এক হয়ে সঙ্গবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াতে আহ্বান জানাচ্ছেন। কবিতার শেষ 2 পংক্তিতে সেই কথাই বারবার করে বলছেন যে আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। চলো কবিতাটা পুরোপুরি একবার পড়ি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে,
আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবুও কজন আছি বাকি। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকার অর্থ কি? মানুষে মানুষে এক হয়ে থাকা, একসাথে থাকা, একদম ঠিক কথা বলছে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। ধস মানে কি? পাহাড় থেকে যখন মাটি ধসে পড়ে যায়, সেটাই হচ্ছে ধস। আর আরেকদিকে গিরিখাত মানে ওই পাহাড়ের আর এক পাশে, একদিকে পাহাড় থাকে আর একদিকে থাকে খাদ। তা মানুষ আমাদের মানে কি? আমরা সাধারণ মানুষ, আমাদের যেন সব দিকেই কষ্ট, কোনো দিকে যাবার উপায় নেই। কোথায় যাব আমরা? এরকম অসহায় আমরা যে আমাদের এদিকে খাদ, ওদিকে পাহাড়, কোথায় যাব আমরা? আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। মাথায় বোমারু, বোমারু হচ্ছে যুদ্ধ বিমান। মাথার উপর দিয়ে সবসময় যুদ্ধের বিমান ঘুরে বেড়াচ্ছে, মানে মানুষ সন্ত্রস্ত হয়ে রয়েছে। এই বুঝি এখানে যুদ্ধ বাঁধল, ইউক্রেনে যেমন হচ্ছে এই মুহূর্তে। আমাদের আর পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি হচ্ছে বরফের পাহাড়। তোমার পায়ের নিচে যদি সত্যি বরফের পাহাড় থাকে, তখন যেরকম কষ্টটা হয়, মানুষের অসহায়তা ঠিক সেই রকমই। কোথাও যাওয়ার জায়গা নেই, কোথায় যাবে? চারিদিকে যদি বরফ হয়, তখন মানুষ যাবে কোথায়? আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, কোথাও যাওয়ার রাস্তা নেই, কিচ্ছু নেই। এমন অসহায় মানুষ, যেমন পরিস্থিতি তার মধ্যেই তাকে বাস করতে হচ্ছে। যে পালিয়ে যাবে, পৃথিবীর এ প্রান্ত থেকে পালিয়ে ওই প্রান্তে যাবে, সেখানেও মানুষ মানুষকে মারছে। ক্ষমতা লোভীর দল ক্ষমতা পাওয়ার জন্য সাধারণ মানুষকে টার্গেট করছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সেই যুদ্ধ এতই ভয়ঙ্কর যে শিশুরাও সেখান থেকে রেহাই পাচ্ছে না। যুদ্ধ হচ্ছে তো প্রাপ্তবয়স্কদের মধ্যে, শিশুদের কি দোষ? কিন্তু যখন তোমার নগর ধ্বংস হয়, তখন কি দেবালয় তার থেকে রেহাই পায়? মানে কোনো জায়গা যদি বোম পড়ে, সেখান থেকে মন্দিরটা কি বাদ পড়ে যায়? মন্দিরটাও তো ধ্বংস হয়ে যায়। ঠিক সেরকমভাবেই শিশুদেরও ছাড় দেওয়া হচ্ছে না। এমনভাবে মানুষ মানুষকে ধ্বংস করে চলেছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? সত্যি কি আমরা এই মুহূর্তে মরে যাব? আমাদের কোনো নিশ্চয়তা নেই। আমাদের কি হবে? আমাদের পথ নেই আর, আমাদের তো আর কোনো উপায় নেই। এখন আমাদের এক হতে হবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের এই মুহূর্তে যেমন পড়াশোনা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে কঠোর পরিস্থিতি গেল 2 বছর আমাদের ঘরে বসিয়ে রাখলো। আমরা চেষ্টা করেছি যোগাযোগ করার, ওই যে মাধ্যমে আমরা যোগাযোগ করেছি, প্রত্যেকে চেষ্টা করে গেছি যতটুকু হয়, কিন্তু সবার কাছে সমানভাবে পৌঁছাতে পারা যায়নি। এটা তো অস্বীকার করার জায়গা নেই। সকলের সেই জায়গাও ছিল না, বা সেই পরিসরও ছিল না যে ওই অবস্থাকে মেনে নিয়ে নিজেকে উন্নত করবে। যে কারণে আমরা পিছিয়ে গেছি, কিন্তু অসহায় হয়ে বসে রয়েছি। ঠিক সেই ছবিই যেন এই কবিতার মধ্যে ফুটে আসছে, যে আমাদের কোনো উপায় নেই। আমরা কি এইভাবেই মরে যাব নাকি? আয় আরও বেঁধে বেঁধে থাকি। সেই জন্য পথ নেই তো কোনো। এবার আমাদের এক হতে হবে। এক হওয়া মানে কি? এক সাথে থাকে। এক সাথে মানে এরকমও নয় যে একটা জায়গায় বাস করতে হবে। এক থাকা মানে, এই যে করোনাকালে এক থাকা মানে কি? যে হাতে হাত রেখে থাকা, মানে করোনাকালেও তো বলছে সবাই একজোট হন। একজোট হওয়া মানে কি? এক জায়গায় সবাই একসঙ্গে থাকা না, তাতে তো আরও বিপদ। এখানে সেই কথার অর্থ কি? এখানে সেই কথার অর্থ এক মানসিকতা নিয়ে চলো। আমি যে কথাটা বলছি, আমি যে কথাটা মানছি, মানে সারা বিশ্বের
প্রয়োজনে যে কথাটা মানতে বলা হচ্ছে সেই কথাটা মানো, একই রকমভাবে ভাবো আমার মতো করে। যে বিপদ, সেই বিপদে তোমাকে অসহায়ভাবে শুধু বসে থাকলে হবে না, বিপদের গুরুত্ব বুঝে একই রকমভাবে ভাবছে যে মানুষরা, তাদের পাশে দাঁড়াও তুমি। শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও কবিতা পড়েছিলে না? কোথায়? 8-এ, ক্লাস 8-এ পড়েছিলে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। দেখো কবিদের কণ্ঠস্বর যেন একই রকম, তাই না? একটা কথা আছে ইংরেজিতে, গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক, মানে মহৎ মানুষেরা একই রকমভাবে ভাবেন। আসলে সেই মানুষই মহৎ যিনি মানুষের কথা ভাবেন। সেই হিসেবে কবি, লেখক, শিল্পী এরা তো মানুষের কথা ভেবেই তাদের রচনা তৈরি করেন। সেই হিসেবে তারাও মহৎ, আর তারা সবাই একই রকমভাবে ভাবছেন যে মানুষ বড় অসহায়। তো সেই শক্তি চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ছে না শঙ্খ ঘোষ পড়তে গিয়ে? দুজনে প্রায় একই সময়কালে। শক্তি চট্টোপাধ্যায় আরও একটু বয়স্ক কবি, তিনি আরও আগে চলে গেছেন, তার কবিতার সম্ভার আমাদের জন্য রেখে গেছেন। আর শঙ্খ ঘোষ তো এই করোনাকালেই তিনি চলে গেলেন, তাকে দেখেছি আমরা। কি অপরিসীম শ্রদ্ধা আমরা তাকে করি, মানে এই কালের যারা ছেলে মেয়ে কবি তাকে মাথায় করে রেখেছিলেন। তিনি যা বলতেন নতমস্তকে সবাই শুনত, এমন মানুষ ছিলেন, বিদগ্ধ মানুষ। তো সেই কথারই প্রতিধ্বনি ক্লাস 8-এ যা পড়েছ দাঁড়াও কবিতা, প্রতিধ্বনি যেন এখানেই, যে মানুষের পাশে দাঁড়াও। আমাদের পথ নেই, আর এক হয়ে থাকতেই হবে। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আমাদের ইতিহাস নেই, এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে খুব প্রশ্ন আসে, আমাদের ইতিহাস নেই বলার অর্থ কি? আমাদের ইতিহাস নেই, সত্যি কি তাই? ইতিহাস নেই আমাদের? তাহলে ইতিহাস নেই বলা হচ্ছে কেন? আমরা সাধারণ মানুষ, আমাদের যা পরিস্থিতি, আমাদের যা অবস্থা, আমাদের যা পরিণতি, সে কথা ইতিহাসে সত্যি সেভাবে লেখা থাকে না। কারণ ইতিহাস রচনা করে কারা? ক্ষমতাবানেরা। গুড, যাদের হাতে ক্ষমতা রয়েছে তারাই ইতিহাস লেখে, তাই আমাদের ইতিহাস নেই। আর একটা কথা, আর এক দিক দিয়ে বলা যায় যে সাধারণ মানুষ বড় বেশি বর্তমানে থাকে, তারা অতীত থেকে শিক্ষা নেয় না, অতীতকে ভুলে যায়। এই যে অতীতকে ভুলে যাওয়া, এটা তো ইতিহাস না থাকারই শামিল। মানুষ সবসময় অতীতের অভিজ্ঞতা থেকে নিজেকে সমৃদ্ধ করে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগোয়, কিন্তু সাধারণ মানুষ যারা, তারা এত ভাবতে চায় না, তাই কিছুদিন আগে ঘটা ঘটনার কথা ভুলে যায়। এই করোনা কালকে নিয়েই তুমি বলো না, 20 সালে যখন এটা শুরু হলো, কি ভয়ানক পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়েছিল বলো তো। আজকে কমেছে তাই, কিন্তু যখন কমেও নি, পুজোর সময়, গত 2টো পুজোর সময় তুমি ভাবো তো, তখন তো করোনা কোভিড একেবারে পুরো মাত্রায় রয়েছে, তা সত্ত্বেও মানুষ মনে রেখেছে যে কত মানুষ মরে গেছে, এবং আমি হয়তো সেটা বহন করে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার পরিবারের ক্ষতি করে দিচ্ছি, সেটা কি মনে রেখেছে? না, মানুষ ইতিহাস বিস্মৃত হয় সাধারণভাবে। তাহলে দুটো দিক দিয়ে আমাদের ইতিহাস নেই আমরা বলতে পারি, অথবা এমনই ইতিহাস, এখানটায় ওইটাই বলা যায় যে ইতিহাস এমনই যে ক্ষমতাবানেদের হাতেই তৈরি, সেখানে আমাদের কথা ঠিক করে বলা হয় না, আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা মানে আমাদের প্রকৃত চেহারা সেখানে প্রকাশ পায় না। আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের বঞ্চনা, কোনো কিছু সেখানে প্রকৃতভাবে উঠে আসে না। আমরা ভিখারি 12 মাস সেখানে। ভিখারি 12 মাস মানে আমাদের যে অবস্থা, সেই অবস্থায় চিরকাল চলতে থাকে। হ্যাঁ বলো। সারা মাস, 12 মাস মানে সারা মাস, সারা বছর।
এখান থেকে কবি মনে হচ্ছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী হয়তো বেঁচে আছে মানে কি? উদাসীনতা একটা, তাই না? যে আমরা যে অবস্থায় আছি সেখানে পৃথিবী বেঁচে রইল কি পৃথিবী মরে গেল সেই নিয়ে আমাদের ভাবনা নেই। কারণ আমরাই তো কেমন যেন মরার মতো বেঁচে আছি। এই বাঁচাকে কি বাঁচা বলছে? আমরা তো প্রতি মুহূর্তে জেনে আছি যে না, আমরা বাঁচবো না, ওই হয়তো দুদিন পরেই মরে যাব। মানে ভেতরে যেন কোনো আশা নেই, উদ্দীপনা নেই। এটা তো মানুষের জীবন হতে পারে না। সেটাই বলছেন যে মনে হচ্ছে যেন পৃথিবী বেঁচে আছে কিংবা পৃথিবী হয়তো মরেই গেছে। কারণ যে পৃথিবীতে মানুষ মানুষকে মারে সেই পৃথিবী কি বেঁচে আছে বলে মনে করা যায়? যেখানে একজন মানুষ আর একজন মানুষকে মারতে দ্বিধা করে না, নির্দ্বিধায় একজন তারই প্রজাতির প্রাণী, সে তারই ভাই, একই রক্ত শরীরে বইছে প্রত্যেকটা মানুষের। একজন মানুষ আর একজনকে কি করে মারছে? এই যে নৃশংসতা, এই যে হিংসা, এখানে কি সত্যি মানুষ বেঁচে আছে? মানুষ বলতে মানুষের মনুষ্যত্ব, মানুষ বলতে এমনি একটা চেহারার মানুষ নয় কিন্তু, তাই না? সেই জন্যই বলছে পৃথিবীতে হয়তো সত্যি সত্যি আর বেঁচে নেই, পৃথিবীতে হয়তো মরেই গেছে। কারণ মনুষ্যত্বের মৃত্যু যেখানে হয় সেখানে সত্যিকারের পৃথিবী জীবিত থাকতে পারে না। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। এই যে সাধারণ মানুষ, তাদের কথা কে খবর রাখে? তারা যে দৌড়ে দৌড়ে ফিরেছে কেন? দৌড়ে দৌড়ে মানে দরজায় দরজায় ফিরেছে একটু সাহায্যের প্রত্যাশায়, তাই না? একটু সাহায্য। কি সাহায্য? সেটা দুটো পয়সা না, একটু মনুষ্যত্ব, একটু মানুষের সমানুভূতি। সহানুভূতিও নয়, দূর থেকে আহারে এই সরকি অবস্থা, এটাকে বলে সহানুভূতি। আর সমানুভূতি বলতে মানে তুমি বুঝতে পারছো ওর কি পরিস্থিতি, তুমি তার পাশে দাঁড়াও, তার জন্য কিছু করো। সেটা হচ্ছে সমানুভূতি। ক্লাস 8-এ সেটা শিখেছো তোমরা, সমানুভূতি কাকে বলে, তাই না? মানুষের জন্য ফিল করা, সত্যি সত্যি মানুষের জন্য চিন্তা করা যে এই মানুষগুলোর কি হবে, এই মানুষগুলো কি পরিস্থিতিতে আছে, এই মানুষগুলোর জন্য কি করা যায়, এটাই হচ্ছে কথা। তাহলে কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। এই যে কবিতাটা এতখানি পড়ে এসে মনে হচ্ছে না সত্যি তো কোথাও যদি কিচ্ছু নেই, তবুও তো আমরা আছি, আমাদের তো কিছু বাকি আছে। আমরা তো এখনো আছি কজন, মানে আমাদের এখনো এই কথাগুলো মনে হচ্ছে যে এগুলো ঠিক হচ্ছে না, এই ভাবনাটা তো এখনো আছে কারো কারোর মধ্যে। যারা অন্যায় করছে সেই সব মানুষগুলোকে বাদ দিয়ে, যারা যুদ্ধ চায় না, যারা শান্তি চায়, যারা চায় যে প্রতিটি মানুষ পৃথিবীতে সমান অধিকার নিয়ে বাঁচুক, ভালোভাবে বাঁচুক, তো সেই মানুষগুলো তো এখনো আছে, যদিও তাদের সংখ্যা কম, তবুও তো তারা আছে। তাহলে আয়, যে কজন বাকি আছে তাদেরকে ডাকছেন, আয় আরো হাতে হাত রেখে আয়, আরো বেঁধে বেঁধে থাকি। আয় না, তারা সবাই মিলে হাতে হাত রেখে সকলে মিলে বেঁধে বেঁধে থাকি, মানে এক হয়ে থাকি। যত লোক সংখ্যা বাড়বে, ভালো মানুষের সংখ্যা যত বাড়বে, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা যত বাড়বে, তত যারা ক্ষমতালোভী তারা ভয় পাবে, একসময় তারা থেমে যাবে। শান্তি চায় যারা, তাদের সংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে একদিন যুদ্ধকামী মানুষের দল ভয় পেয়ে যাবে, তারা কোণঠাসা হবে, তারা কিন্তু একদিন পিছিয়ে যাবে। এই হচ্ছে আমাদের কবিতা, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতা আমরা বারবার করে পড়ব, বারবার করে পড়ে কবিতা যদি মুখস্থ করতে পারো সব থেকে ভালো। এখন বড় ক্লাসে উঠেছো, তোমাকে তো মুখস্থ ধরা হবে না, কিন্তু কবিতা মুখস্থ করার সব থেকে ভালো সুবিধে হচ্ছে তুমি যখন পরীক্ষায় লিখবে তখন তোমার পুরোপুরি মাথায় থাকবে কোন কবিতা থেকে
এই অংশটা নেওয়া হয়েছে। কারণ একসঙ্গে অনেকগুলো গল্প কবিতা থাকলে তোমার ভুল হতে বাধ্য, তাই না? অনেকটাই ভুল হয়ে যায় তোমার। সেই কারণে খুব ভালো হয় তুমি যদি কবিতাটা মুখস্থ করে ফেলতে পারো, কেমন? আর বারবার করে পড়বে, বারবার করে পড়লে তোমার মাথায় থাকবে, কেমন? এরপরে আমরা প্রশ্নোত্তরের যে ফরম্যাট আছে, সঠিক উত্তর নির্বাচন, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, তারপরে রচনাধর্মী প্রশ্নোত্তর, 1, 1, 3, 5 এইরকম প্রশ্নোত্তর আমরা অভ্যাস করবো, কেমন?